কি কিউটি, খুব সুন্দর। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত শ্রী রাম জন্মভূমিতে রাম মন্দির হলো হিন্দু ধর্মের প্রতীক। এই মন্দিরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে। তাই দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী এই মন্দির দেখতে আসছে। তবে অনেক ভ্রমণ প্রেমিকদের মধ্যে একটা চিন্তা তো থাকেই, অযোধ্যা যেতে কেমন খরচ পড়বে, কিভাবে ট্যুর প্ল্যান করবে ইত্যাদি। তাই আমরা এএসউই ট্রাভেল তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে কিভাবে অযোধ্যা পৌঁছাবে, অযোধ্যার রাম মন্দিরের কাছে বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান, রাম মন্দির দেখার পাশাপাশি অযোধ্যার অন্যান্য সাইট সিনগুলো কিভাবে ঘুরবে, এছাড়াও থাকছে আরও তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা কিন্তু এবারে ট্যুর প্ল্যান করেছি অযোধ্যাতে। শ্রী রামচন্দ্রের মন্দির হচ্ছে সবাই জানো অযোধ্যাতে, আর সেই অযোধ্যার উদ্দেশ্যে কিন্তু আমরা এএসউই ট্রাভেল বেরিয়ে পড়েছি। আর তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব কম খরচে অযোধ্যায় তোমরা কিভাবে যাবে, ওখানে গিয়ে কোন হোটেলে থাকবে। আর শ্রী রামচন্দ্রের মন্দির যেহেতু এখনও ইনকমপ্লিট আছে, মন্দির এখনও উদ্বোধন হতে কিছুদিন বাকি আছে, মন্দির তৈরির অন্তিম কাজ কিন্তু ওখানে রয়েছে। তো কতটা মন্দিরের প্রিপারেশনের কাজ রয়েছে, আর অন্যান্য কিছু জানতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছি বসিরহাট স্টেশনে। এখান থেকে আমি যাবো হচ্ছে শিয়ালদা, আর শিয়ালদা থেকে কিন্তু আমরা যাচ্ছি হাওড়াতে। হাওড়াতেই আমাদের রিজার্ভেশন ট্রেন আছে। তো চলো হাওড়ায় গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আমরা সন্ধ্যাবেলায় ইতিমধ্যে কিন্তু এসে হাজির হয়েছি হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন কিন্তু 13009 ধুন এক্সপ্রেস এই হাওড়া স্টেশন থেকেই ছাড়বে। কোন প্ল্যাটফর্মে দেবে জানি না, প্রচণ্ড পরিমাণে ভিড়, বেশি কথা বলতে পারছি না। ঘড়িতে এখন কিন্তু বাজে প্রায় 7টা, মানে সন্ধ্যে 7টা। চলো এখন হাওড়া স্টেশনের মধ্যে যাই, ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে তারপরে জানাচ্ছি। আমাদের ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন কিন্তু ছাড়বে 8টা 25 নাগাদ। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 8টা, এখনই অ্যানাউন্সটা করে দিল। তো এখন যাই ট্রেনের দিকে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S8। চলো তাহলে সিট নাম্বার কোথায় পড়েছে দেখি। কলকাতা থেকে অযোধ্যা ধাম পৌঁছানোর জন্য হাওড়া থেকে সন্ধে 8টা 25-এর 13009 ধুন এক্সপ্রেসে আমাদের নন এসি স্লিপারের ভাড়া পড়েছে 375 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে 1020 টাকা। এছাড়াও অযোধ্যা ধাম পৌঁছানোর জন্য আরও বেশ কয়েকটা ট্রেন টাইম আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ইতিমধ্যে বসে গেছি আমাদের সিটে। আর আমাদের সিট নাম্বার আগেই বললাম তোমাদের সাথে 2, 3। আর আমাদের সাথে কিন্তু আরো দুজন যাচ্ছে। তো আমরা যেহেতু টোটাল 4 জন যাচ্ছি। আর আজকে শ্রী রামচন্দ্রের নাম অনুসরণ করে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আর ট্রেনের মধ্যে ইতিমধ্যে উঠে গেছে। ট্রেন এখনো পর্যন্ত ছাড়েনি, যেহেতু 8টা 25 এখনো পর্যন্ত বাজেনি। তো তোমাদের সাথে পুরো ট্রেনটা আকাশেই একবার একটু ঘুরিয়ে দেখাবে। এটা আমাদের কোচ নাম্বার হলো S8। আর এখানে দেখো 4টে কিন্তু বোতল হোল্ডার আছে, এখানে একটা মিরর আছে, টয়লেট দেখতে পাচ্ছ। টয়লেটটা তোমাদের সঙ্গে একটা দেখায়। দেখো এখন আপাতত এখনো পর্যন্ত পরিষ্কার আছে পুরোটা, কিন্তু কত সময় থাকবে সেটা বোঝা যাচ্ছে না। ভিতরে একটা ওয়াশ বেসিনও আছে, এখানে একটা কিন্তু মিরর আছে, আর বেসিনও দিয়েছে। ঘড়ির কাঁটায় যখন 8টা 25, ঠিক তখনই আমাদের ট্রেন ধুন এক্সপ্রেস রওনা দিল হাওড়া স্টেশন ছেড়ে আমাদের গন্তব্যের দিকে। এখন বাজে 9:30। আর ইতিমধ্যে কিন্তু আমরা রাতের খাবারটা খেতে বসে গেছি, কারণ অনেকটা লম্বা জার্নি, তাই আর বেশি রাত করতে চাই না, রাতে একটু ঘুমাতে চাই, তাই একটু তাড়াতাড়ি খেতে বসে গেলাম। আর রাতে আমরা কিন্তু বাড়ি থেকে টিফিন করে এনেছি। তোমরা কিন্তু চাইলে এই ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে, ওখান থেকে তোমরা খাবার অর্ডার দিতে পারো। তো আমরা রাতে কিন্তু নিয়ে এসেছি পোলাও আর আলুর দম। এটা দিয়েই কিন্তু আমরা রাতের খাবারটা শেষ করবো। আর আমাদের ট্রেন কিন্তু এই জাস্ট ব্যান্ডেল জংশন সামনে আছে বর্ধমান স্টেশন। এখন আসতে বেশ কিছুটা টাইম কিন্তু আছে, তাই আমরা ভাবলাম ডিনারটা সেরেই ফেলবো। রাত 10:30। তো আমাদের
আমাদের খাবার কিন্তু রাতের খাবার কমপ্লিট। তো আর বেশি কথা তোমাদের সাথে বাড়ালাম না, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আর একটা লম্বা জার্নি রয়েছে কালকে, আর আমরা বেনারস থেকে কোথায় কীভাবে যাচ্ছি সেই ডিটেলসটা দিচ্ছি তোমাদেরকে কালকে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, পুরোটা দেখতে হবে। আর আপাতত আজকে রাত্রের মতো সবাইকে বলে দিলাম গুড নাইট। মর্নিং গাইস, তো আমরা কিন্তু আছি দুন এক্সপ্রেসেই। আমরা এখনো পর্যন্ত ট্রেন থেকে নামিনি। ঘড়িতে এখন কিন্তু বাজে সকাল 9:15। আমাদের ট্রেন কিন্তু বেনারস পৌঁছাবে 10:20-তে। হ্যাঁ, তো এখনো হাতে বেশ কিছুক্ষণ টাইম আছে, একটু পরেই আমরা ট্রেন থেকে নামছি। বেনারস স্টেশনে গিয়ে যা ইনফরমেশন দেওয়া সেগুলো তো দেবো। মানে আমরা কিন্তু অযোধ্যায় যাচ্ছি বেনারস থেকে, আবার আর একটা ট্রেন ধরে মানে কানেক্টিং ট্রেন ধরে আবার যাচ্ছি অযোধ্যা পর্যন্ত। আর তোমরা সবাই জানো অযোধ্যায় এখন কোনো ডিরেক্ট ট্রেন যাচ্ছে না, সমস্ত ট্রেনগুলো কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে, লাইনে কাজ হচ্ছে সেই কারণেই। নেক্সট কোন ট্রেনে যাচ্ছি সেটা বেনারস স্টেশনে গিয়ে তারপরে তোমাদেরকে ডিটেলসটা দিই। ইতিমধ্যে চলে এসেছি বেনারস স্টেশনে, আর আমাদের ট্রেন কিন্তু নামিয়েছিল 5 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন দাঁড়িয়ে আছে কিন্তু ওভারব্রিজে, কারণ এখান থেকে আমাদের আরও একটা ট্রেন ধরতে হবে। আমরা এখান থেকে কানেক্টিং ট্রেন ধরে কিন্তু যাচ্ছি অযোধ্যাতে। আমাদের ট্রেনের টিকিট ইতিমধ্যে আমাদের কাটা হয়ে গেছে। আমাদের এক্সপ্রেস হচ্ছে সবরমতী এক্সপ্রেস, যেটা 2:30 থেকে এখান থেকে ডিরেক্ট অযোধ্যা পর্যন্ত যাচ্ছে, মানে অযোধ্যা জংশন পর্যন্ত যাচ্ছে। তো অযোধ্যায় গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তার মাঝখানে ট্রেনের জার্নিটা অল্প একটু তোমাদের সাথে শেয়ার করবো কেমন, আর ভাড়াটা আমাদের কত পড়েছে সেটাও জানিয়ে দিচ্ছি। তো আমাদের ট্রেন আসতে যেহেতু এখনো বেশ কিছুক্ষণ টাইম আছে, তাই আমরা ভাবলাম যে সকালে খাওয়া দাওয়াটাও করে নেই। আর খাওয়া দাওয়া কিন্তু আমরা অলরেডি বাড়ি থেকে নিয়ে এসেছি, কালকে রাত্রেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন কিন্তু রুটি আর আলু ভাজা, এটাও কিন্তু বাড়ি থেকেই নিয়ে আসা। তো এখন এইটা দিয়েই আমরা সকালের ব্রেকফাস্টটা সারবো। আর একটু পরে যেহেতু আমাদের ট্রেন আছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিতে হবে। বেনারস থেকে আমাদের কানেক্টিং ট্রেন 19168 সবরমতী এক্সপ্রেস, যা বেনারস থেকে ছাড়ে দুপুর 2:30-এ। এই ট্রেনে নন এসি স্লিপারের ভাড়া পড়বে 145 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে 505 টাকা। দারুণ জায়গায় কিন্তু আমাদের সিটটা পড়েছে। সিট নাম্বার হচ্ছে 57, 58, 59, 60। আর এবারও একদম জানলার ধারে একটা সিট পেয়েছি, দারুণ লাগছে। স্টেশন থেকে কিন্তু ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমাদের কিন্তু অযোধ্যা স্টেশনে পৌঁছাতে প্রায় অনেকক্ষণ টাইম লাগবে, 3 ঘন্টা তো লেগেই যাবে। আর এখনো পর্যন্ত ট্রেনটা ঠিকঠাক টাইম মতো চলছে। অযোধ্যা স্টেশনে যেতে এমনিতেই আমাদের সন্দেহ হয়ে যাবে। আমরা যেহেতু ট্রেনেই যাচ্ছি, তোমরা কিন্তু চাইলে বাসে যেতে পারো। মানে বেনারস স্টেশনের বাইরে থেকে যে বাস স্ট্যান্ড রয়েছে, বেনারসের যে বাস স্ট্যান্ড, ওখান থেকে তোমরা বাস ধরে কিন্তু অযোধ্যায় যেতে পারবে। আমরা মনে করলাম যে না, বাসের থেকে ট্রেনটা বেশি কমফোর্টেবল, তো তাই আমরা ট্রেনেই যাচ্ছি। তোমরা ট্রেনেও যেতে পারো, বাসেও যেতে পারো। ঘড়িতে এখন বাজে রাত 1:05, ভাবতে পারো রাত 1:05 বাজে, আর আমরা এখন এসে পৌঁছালাম অযোধ্যা ধাম স্টেশনে। সবরমতী ট্রেনটা এতটাই স্লো চলেছে যে ভীষণ স্লো, প্রায় পাক্কা 5 ঘন্টা কিন্তু ডিলে করে দিয়েছে। তো তোমাদেরকে বলবো সবরমতী তোমরা যদি না পাও, অনেক কানেক্টিং ট্রেন পেয়ে যাবে বারাণসী থেকে, ওইগুলো ধরে চলে আসতে পারো। এছাড়াও তোমরা বারাণসী থেকে বাস ধরে চলে আসতে পারো, ইজিলি হবে। আমরা জানি না কি কপালে দুর্ভোগ, রাত 1টার সময় এসে পৌঁছালাম অযোধ্যা ধামে। আর তোমাদেরকে একটা ইনফরমেশন যেটা দিতেই হবে, এটা কিন্তু অযোধ্যা ধাম, অযোধ্যা জংশন স্টেশন। আর এর আগের স্টেশন কিন্তু অযোধ্যা ক্যান্টনমেন্ট, কেউ ভুল করে কিন্তু ওখানে নেবো না, অযোধ্যা ধাম অযোধ্যা জংশনে নেবো, ঠিক আছে? এখন জানি না আমাদের আগে থেকে কোনো হোটেল কিছুই বুকিং নেই, পাবো কিনা তাও জানি না। কোথায় হোটেল নেবো সব ডিটেলস দিচ্ছি, চলো আগে স্টেশনের বাইরে। 1 নম্বর গেট দিয়ে চলে আসলাম আমাদের স্টেশনের সামনে, মানে বাইরে। এই হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন। আর স্টেশন থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে মেন রোড, যেখানে আছে টোটো আর অটো, মানে অনেক রকম গাড়ি এখানে দেখতে পাচ্ছি। সাইট সিন করার জন্য, হোটেলে যাওয়ার জন্য এখান থেকে দাদারা বলছে। দেখি এখন একটা হোটেল ঠিক করতে হবে ফার্স্ট, কারণ এত রাতে তো আর মানে কোথাও বেরোতে পারবো না। কালকে সকালে আমরা বেরোচ্ছি, মানে রামলালা দর্শন বেরোচ্ছি। স্টেশনের বাইরে থেকে কিন্তু তোমরা এরকম অটো পেয়ে যাবে। তো অটো তোমাদেরকে হোটেল পর্যন্ত ছাড়ার জন্য পার হেড কিন্তু 10 টাকা করে দেবে। একদম কিন্তু স্টেশনের বাইরেই পেয়ে যাবে এরকম। চলো তাহলে। গাড়ি থেকে নেমে গেছি আমাদের হোটেলের সামনে। আমাদের গাড়িওয়ালাই কিন্তু আমাদের এই হোটেলে নিয়ে এসছে, আমাদের স্টেশন থেকে খুবই কাছে। আমাদের আকাশ নিশ্চয়ই তোমাদেরকে বলেছে, গাড়িতে আমাদের 10 টাকা করে ভাড়া নিয়েছে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে ডায়মন্ড গেস্ট হাউস। আকাশ গিয়ে ফার্স্ট রুমটা দেখে এসছে, ওদের পছন্দ হয়েছে বলে এই রুমটা নেওয়া হয়েছে। তো চলো এখন রুমটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন কি ভাড়া পড়েছে সেটাও জানাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, 101 নাম্বার রুম। এখানে কিন্তু অনেকগুলো রুম আছে, বেশ নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল কি আছে। এখানে একটা ঢুকে মিরর রয়েছে, এখানে একটা বড় খাট রয়েছে। এই খাটটাতে 3 জন হামেশাই শোয়া যাবে, খুব সুন্দর করে সাজানো গোছানো।
আর এখানে ব্যাগ রাখার জন্য টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, চার্জিংয়ের ভালো জায়গা আছে। বেডের পাশেও কিন্তু চার্জিংয়ের ভালো পয়েন্ট করা রয়েছে, ফল সিলিং করা, নন এসি রুম। আর এখানে ওয়াশরুমটা দেখো, গিজার রয়েছে, সাথে কমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। তো রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটা কিন্তু পার ডে মানে পার নাইটে আমাদের ভাড়া পড়বে 1600 টাকা করে। তবে তোমরা একটু ওনাদের সাথে কথা বলে কম সম করে নিতে পারো। আর এখানে কিন্তু শোয়ার জন্য এক্সট্রা একটা বেডও দিয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। আর এর আশেপাশে কি কি রুম আছে না আছে আমি সঠিক জানি না, কালকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। সকাল না হলে কিছুই বলতে পারছি না। আর কাল সকাল সকাল কিন্তু আমরা রামলালার দর্শনে বেরোচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই করি। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম অযোধ্যা। তো আমরা কিন্তু সকাল সকাল উঠে গেছি। সকাল মানে কি, এখনো পর্যন্ত ভোরের আলো ফোটেনি। আর তার আগেই আমরা উঠে গেছি রামলালা দর্শন করতে যাব বলে। হোটেল থেকে কিন্তু রাম মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 1.5 কিলোমিটার মতো। জানি না কোনো গাড়ি পাবো কি না, আমাদের কোনো গাড়ি ঠিকও করা নেই। তবে আমরা হাঁটতে হাঁটতে একটু মেন রোডের দিকে যাচ্ছি, কোনো গাড়ি যদি পাওয়া যায় তবে সেখান থেকে আমরা গাড়ি ধরবো। আমরা মেন রোড থেকে একটা টোটো নিয়ে যাচ্ছি রাম মন্দিরের দিকে। আমাদের হোটেল থেকে রাম মন্দিরের দূরত্ব 1 কিমির মতো। তাই স্টেশনের সামনের মেন রোড থেকে রাম মন্দির পর্যন্ত যেতে ভাড়া নেবে 10 টাকা জনপ্রতি। আমরা টোটো থেকে ইতিমধ্যে নেমে গেছি। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি মন্দিরের মেন গেটের সামনে, দুই দিকে দুটো থাম রয়েছে, বিশাল বিশাল থাম, দুটোই কিন্তু পাথরের আর দারুণ কাজ করা পাথরগুলোর ওপরে। চলো ভেতরে আর কি কি আছে সেগুলোই বরং তোমাদের সাথে শেয়ার করি। মন্দিরের ফার্স্ট গেট দিয়ে প্রথমে ঢুকেই বাঁ হাতে দেখতে পাবে ফ্রি আরতি পাস কাউন্টার আর লকার কাউন্টার। আর এই রাস্তা দিয়ে সোজা কিছুটা গেলেই দেখতে পাবে রামলালার মন্দির। যদিও আগের ভিডিওতে আমরা মন্দিরের প্রবেশ নিয়ম আর অন্যান্য তথ্য নিয়ে ভিডিও এনেছি, তার লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর উপরের আই বাটন থেকেও তোমরা দেখে নিতে পারো। সকাল সকাল আমরা রামলালাকে দর্শন করে মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মেন রোড থেকেই একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যার সব সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য। অযোধ্যার সব স্পটগুলো ঘুরতে টোটোতে রিজার্ভে ভাড়া পড়েছিল আমাদের 1000 টাকা করে। আমরা কিন্তু অলরেডি টোটো থেকে নেমে পড়েছি সকালে ব্রেকফাস্টটা করার জন্য। আর রাস্তার ধারে একটা কচুরির দোকান থেকে ভাবলাম সকালের ব্রেকফাস্ট এখান থেকেই করবো। বেশ ভালো লাগলো দেখে। চলো দেখি টেস্ট কেমন হয় আর কি কি দিচ্ছে, চলো গিয়ে শেয়ার করছি। তো এখানে দেখো, এটাই মেন রোড। আর পাশে কিন্তু কচুরির দোকান। আর এই রোডটা কিন্তু সোজা গিয়েছে রামলালার মন্দিরের দিকে। আর এইটা হচ্ছে সেই আমাদের কচুরির দোকান। এখানে দেখলাম কচুরি, সিঙ্গারা, জিলিপি পাওয়া যাচ্ছে। এখানে খুব ফেমাস জিলিপি আর কচুরি সকালবেলা, এগুলো দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট করছি। তো এখানকার কচুরিটা দেখলাম একটু অন্যরকম, মানে আমাদের ওখানে সেই ফুচকাগুলো হয় না, এখানে সেই ফুচকাটা একটু বড় সাইজের, আর সেটাকে বলছে কচুরি। বেশ ভালো লাগছে, ঘুগনি দিয়েছে, দই দিয়েছে, আর সাথে ওই জিনিসটা, জানি না খেতে কেমন হবে। বেশ টেস্টি, দারুণ লাগছে। এইরকম একটা কচুরির দাম কিন্তু 15 টাকা নিয়েছে আমাদেরকে। আর এখানে জিলিপিও রয়েছে, জিলিপি 100 গ্রামের দাম 16 টাকা। সাইড সিনে বেরোনোর আগে আমরা একটা দোকান থেকে একটু সিঙ্গারা চাট নিলাম। আকাশ এটা নিচ্ছে, মানে ও খাচ্ছে, কেমন লাগছে বলো? আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি যে সিঙ্গারা চাট, তো কি বলবো, অসাধারণ লাগছে সিঙ্গারা চাট খেতে। আর উপরে টক দইটা জাস্ট অসাধারণ, মানে অসাধারণ খেতে। আমি একটু জাস্ট খেলাম, দারুণ লাগছে, দারুণ। ফার্স্ট সাইট সিনে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি। আর অযোধ্যার ফার্স্ট সাইট সিনে আমরা দেখে নিচ্ছি সরাইউ নদী, যেটা অযোধ্যার খুব পবিত্র একটা নদী এখানে। আর প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসেছে, যেটা আমি দেখছি এখন। আর এভরিডে মানে প্রতিদিন সন্ধ্যেবেলা 6টার সময় কিন্তু এই নদীতে গঙ্গার মতো করে আরতি করা হয়। তো এই নদীটাকে কিন্তু ভীষণ পবিত্র বলে মানা হয়। আর রামচন্দ্রের সাথে এই নদী কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। চলো এখন তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো সব বোটিং গুলো কিন্তু এখানে রাখা আছে। বেশ কিতনে পয়সা লাগতে है बोटिंग करने के?
कितने लोग रहेंगे आप? 4 600 रुपया। 600। এখন দাঁড়িয়ে আছে সরাইউ নদীর ঘাটে। এখানে এসে মনটা সত্যি অন্যরকম হয়ে গেল, কারণ রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যার এই সরাইউ নদীর ঘাট কিন্তু অতি পবিত্র একটি ঘাট। এখানে তোমাদেরকে আগেই বললাম যেমন আরতি হয়, তেমনই কিন্তু ঘাটের জল মানে এই নদীর জলকে অতি পবিত্র বলে মানা হয়। অনেকে কিন্তু আমাদের যেমন গঙ্গার জল আমরা বাড়িতে নিয়ে যাই সংগ্রহ করে, এখানে অনেকেই দেখলাম সেইটা করছে। আর অনেকে এই ঘাটের মাটিও নিয়ে যাচ্ছে তীর্থস্থানের মাটি হিসেবে। বেশ ভালো লাগছে এখানে এসে। তো এখানে বেশ কিছুক্ষণ থেকে আমরা এবার নেক্সট আমাদের যে সাইট সিন আছে সেখানে যাবো। সরাইউ নদী দেখে এবার আমরা চলে এলাম আমাদের নেক্সট সাইট সিন, নেক্সট স্পট নাগেশ্বর নাগের মন্দির দেখতে। চলো, সামনেই আছে লতা মঙ্গেশকর চক আর তার সামনেই আছে রাম কি পাইদি। আর এখানে যেটা লোককথায় যেটা প্রচলিত, এই জলও কিন্তু অতি পবিত্র বলে মানা হয়। হচ্ছে সূর্য নদীর একটি ঘাট, আর এই ঘাটে কেউ যদি ডুব দিয়ে স্নান করে তাহলে বলা হয় তার নাকি সমস্ত পাপ ধুয়ে যায় এই জলের সাথে। তো সেই জন্য অনেকেই দেখলাম এখানে এসে স্নান করছে, মানে এই ঠান্ডার মধ্যেও দেখলাম এখানে নেবে সব ডুব দিয়ে স্নান করছে। রাত্রেবেলা নাকি এই জায়গার ভিউটাই মানে বদলে যায়, এত সুন্দর লাগে এই ঘাটটাকে দেখতে। আমরা চেষ্টা করব রাত্রেবেলা মানে আজকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে এই ঘাটকে আরো একবার তুলে ধরার। আমরা ইতিমধ্যে চলে এসেছি নাগেশ্বর নাগের মন্দিরের এখানে, আর ওনার মন্দিরটা কিন্তু রয়েছে একটু ভেতরের দিকে। মূলত এখানে শিবলিঙ্গকে পুজো করা হয়। তো আমরা মন্দিরের মধ্যে গেলাম না, তবে তোমরা আসলে কিন্তু এই মন্দিরকে অবশ্যই দর্শন করো। মন্দিরে একটু ভিড় আছে, তার জন্য আমরা গেলাম না। তোমরা অযোধ্যা ঘুরতে আসলে কিন্তু এই সাইট সিনটা একদম মিস করো না, বাবাকে অবশ্যই দর্শন করে যেও। মন্দিরে যাওয়ার আগে রাস্তার দুধারে কিন্তু বাবাকে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে। দেখো এখানে প্রচুর ডালা এখানে বিক্রি হচ্ছে। তো আমরা কিন্তু নেক্সট স্পট চলে এলাম হনুমানগড়ি। চলো এখন মন্দিরটা তোমাদের সাথে দেখাবো। আর এখানে হনুমানজির একটা বড় মন্দির আছে, যেটা অযোধ্যায় খুব বিখ্যাত হনুমানজির মন্দির এটা। তো চলো এখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ইতিমধ্যে আমরা চলে এসেছি বজরংবলী হনুমানের মন্দিরের সামনে। আর এই হনুমান মন্দিরকে কিন্তু বলা হয় হনুমানগড়ি। বলা হয় অযোধ্যা ঘুরতে আসলে শ্রী রামচন্দ্রের মন্দির দর্শনের আগে এই হনুমানগড়িকে কিন্তু দর্শন করতে হবে। হনুমানগড়ি মন্দির কিন্তু অযোধ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্দির। আর এখানে কিন্তু রয়েছে শ্রী রামচন্দ্রের প্রিয় ভক্ত হনুমানের মন্দির। এখন মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। এটাই হলো হনুমানগড়ি মন্দিরের কিন্তু এন্ট্রি গেট। আর এখানে দেখো লেখা আছে হনুমানগড়ি মন্দির। আর হনুমানগড়ি মন্দিরের সামনে কিন্তু এরকম প্রচুর দোকান পেয়ে যাবে তোমরা, যেখান থেকে ডালা ফুল সবকিছু কিন্তু সংগ্রহ করতে পারো। মন্দিরের মধ্যে ঢুকছি, আর এখানে কিন্তু জুতোগুলো সব এখানেই খুলতে হবে। দেখো কত লোকে জুতো খুলেছে এখানে। আর এখানে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য সব ডালাগুলো বিক্রি হচ্ছে। প্রচুর প্রসাদী দোকানও রয়েছে এখানে। আর এই হচ্ছে গেট। আর পেছন দিকের এই গেটটা দিয়ে বেরোলাম। যেদিক দিয়ে ঢোকাচ্ছে সেই দিক দিয়ে কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই, এত পরিমাণে ভিড়। বেশ অনেকটা রাস্তা গিয়ে তারপরে যেমন মন্দিরে ঢুকতে হবে অনেকটা সিঁড়ি পেরিয়ে, ঠিক তেমনই কিন্তু ফেরার সময় অনেকটা মানে অতিক্রম করেই তোমরা মেন রোড দেখতে পাবে। এই রয়েছে আমাদের টোটো পার্কিং এ রয়েছে, ওখান থেকে আমাদের টোটোটা ধরবো। এখন নেক্সট স্পটে যাবো, দশরথ মন্দির। তো আমরা এখন হনুমানগড়ি মন্দির থেকে কিন্তু হেঁটে একটু সামনে যাচ্ছি দশরথ মন্দিরের দিকে। চলো তাহলে যাওয়া যাক। চলে এলাম এখন রাজা দশরথের রাজমহল দেখার জন্য। এখানে প্রচুর ভিড়, আর গেটটা পুরো রাজমহলের মতোই লাগছে, দারুণ লাগছে। চলো এখন ভেতরে গিয়ে দেখি। সাইজের একটা গেট, তার মধ্যে দিয়ে এসেই আমরা যেটা দেখলাম এখানে কিন্তু প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে, প্রসাদ দিচ্ছে এখানে। আর এই উঠোনটা কিন্তু বেশ বড়, আর উঠোনের পরেই রয়েছে আরো একটি গেট। চলো এখন গেট দিয়ে ঢুকি।
রাস্তা ধরে কিন্তু এক দু পা হাঁটলেই কিন্তু দেখতে পাবে একটা 3 রাস্তার মুখ, যেখানে এই সাইডে কিন্তু লেখা আছে কনক ভবন। তো আমরা এখন এই রাস্তাটা ধরেই সামনের দিকে এগোবো। দাঁড়িয়ে আছি এখন কনক ভবনের সামনে। দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা মহল, আর ভেতরে আশা করছি ঢোকা যায় না কারণ গেটটা যেহেতু বন্ধ হয়েছে। তো আমি যতদূর জানি এই কনক ভবনটা দশরথের স্ত্রী কইকেয়ী সীতাকে এই ভবনটি দিয়েছিলেন। আবার এছাড়াও আমি এখানকার লোকমুখে যেটা শুনলাম যে এই কনক ভবনে নাকি শ্রী রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য যে শপথটা নেওয়া হয়েছিল সেটা নাকি এখানেই হয়েছিল। জানি না কোনটা ঠিক, সবকিছুর মধ্যে একটা মানে গোলকধাঁধা তো রয়েইছে। তবে তোমরা কিন্তু এই অযোধ্যা ঘুরতে আসলে অযোধ্যার সাইট সিনের মধ্যে এই কনক ভবনটা ঘুরে নিতে পারো। ভবনটা কিন্তু বেশ বড়সড় আর পুরনো পুরনো একটা গন্ধ পাচ্ছি, দারুণ লাগছে। আমাদের ইতিমধ্যে 6টা স্পট কিন্তু ঘোরা হয়ে গেছে আর একটা স্পট বাকি আছে। যেহেতু এখন ঘড়িতে কিন্তু প্রায় দুপুর, প্রায় বললেও ভুল হবে, ঘড়িতে এখন 2টো বাজে, তাই মানে খিদের জন্য পেট চলচই করছে আর থাকতে পারছি না। এবার কিন্তু খেতেই হবে। ভালো একটা রেস্টুরেন্ট থেকে চলে এলাম, রাস্তার ধারেই দেখলাম একটা রেস্টুরেন্ট রয়েছে। তো চলো এখন গিয়ে দেখি ভেতরে কি কি পাওয়া যায়। রেস্টুরেন্টের মধ্যে কিন্তু ইতিমধ্যে চলে এসেছি আর ইতিমধ্যে একটা চেয়ারে বসেও গিয়েছে। আর ভিতরটা দেখো কত সুন্দর, দারুণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সেইটা দেখে আর কি আমরা ঢুকলাম। আর এখানে তেমন পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট চোখে পড়লো না। রেস্টুরেন্টের নাম হচ্ছে চাটুরি রেস্টুরেন্ট, একদম মেন রোডের ধারেই তোমরা দেখতে পাবে। আর এখানে কিন্তু সব রকম আইটেম তোমরা পাবে, তবে নন ভেজ কিন্তু এখানে নেই, সবই ভেজ আইটেম। খালি দেখো কি কি আছে, জিরা রাইস, রায়তা দিয়েছে, এখানে পনির দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, এটা ভেজ ডাল, এটা হচ্ছে আলু জিরা, এটাও পনিরের একটা ডিশ, আর এখানে স্যালাড দিয়েছে, পাঁপড় রয়েছে, আর এগুলো হচ্ছে তান্দুরি রুটি, 3টে দিয়েছে। দেখতেই পাচ্ছ অনেকটা বড় থালি, এখন খেয়ে শেষ করতে পারলে হলো। আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার টোটোতে বসে পড়েছি আমাদের নেক্সট সাইট সিন গুলো দেখার জন্য। এখন তোমাদের সাথে শেয়ার করব মণি পর্বত। আর আমরা ইতিমধ্যে এসে হাজির হয়েছি মণি পর্বতের সামনে। আমার এই দিকেই রয়েছে মণি পর্বত। তো মণি পর্বতের আসল হিস্টোরিটা হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করার। এখানে সুন্দর করে একটা দারুণ চিত্র করাই রয়েছে, আশা করছি তোমরা একটু একটু বুঝতে পারছো। হনুমানজি যখন অযোধ্যা থেকে পর্বত হাতে করে নিয়ে যাচ্ছিল, তো তখন ভরত সেই পর্বতের তীর মারলে তার একটি টুকরো এখানে এসে পড়ে। তো সেই টুকরোটা দিয়েই এখানে এই মণি পর্বত নাম হয়েছে। আর উপরে একটা মন্দির রয়েছে শুনছি, এখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। দারুণ লাগছে এখানে এসে, তবে প্রচন্ড ঠান্ডা লাগছে। বেলা যেহেতু পড়েই গেছে, এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 4টে, মানে এখানে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেল। তো একটু পরেই যেহেতু সন্ধ্যে নামবে, বাকি সাইট সিন গুলো তার মধ্যে আমরা করে ফেলবো। আর এখানে যেটা এসে দেখলাম প্রচুর সিঁড়ি রয়েছে, পর্বত তো তোমাদেরকে আগেই বললাম, তো একটু উঁচুতে উঠতে হবে, তার জন্য অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্যাক ক্যামেরায়। চলো তাহলে। আর একটা কথা, এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড মানে প্রচন্ড ঠান্ডা। তোমরা ভালো শীতের ড্রেস নিয়ে এসো অযোধ্যা ঘুরতে আসলে। আর বেশি কথা বলছি না, চলো এখন উপরে যাই। তো এখানে কিন্তু বিগ্রহ রয়েছে, ভেতরে হনুমানজির মূর্তি রয়েছে। আর হনুমানজির বুক চিরে হনুমানজি দেখাচ্ছে যে রাম সীতা ওনার বুকের মাঝেই থাকে। আর এখানে রাম সীতার সুন্দর মূর্তি রয়েছে, দারুণ লাগছে। আমাদের 2 রাত 3 দিনে অযোধ্যা ঘুরতে এসে আজকে আমরা অযোধ্যার সাইট সিন সাথে রামলালার মন্দির দর্শন করেছি। সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করেছি। সন্ধেবেলা চলে এসেছি আবারও সরজু নদীর ঘাটে। এখানে যেহেতু আরতি হয়, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম, তাই এক ঝলক আরতি দেখাবার জন্য এখানে নিয়ে এলাম। তবে ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর বেশি দূর এগোলাম না, ভিডিওটা এখানেই স্টপ করে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে।